হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমরা এসএসসি এমটিএস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন 2023 করাচ্ছি। এখন আমি করাবো 28 নম্বর ক্লাস, যেটি 16ই মে ফার্স্ট শিফটে এসেছিলো। প্রশ্নগুলো সম্পূর্ণ রিয়েল এবং তোমাদের পরীক্ষায় এসেছিলো। তো আগামীতে তোমরা যারা এসএসসি এমটিএস, এসএসসি সিএসএল এবং এসএসসি বিভিন্ন ধরনের তোমরা পরীক্ষা দেবে, তো তোমাদের বলবো অবশ্যই প্রশ্নগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবে এবং প্রশ্নের সঙ্গে কিন্তু আমি এক্সট্রা ক্লাসও তোমাদের দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে, আর চ্যানেলে যারা নতুন আছো এখনও সাবস্ক্রাইব করোনি, তো নিয়মিত আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করি প্রশ্নগুলো। ভারতীয় সংবিধানে এক নাগরিকত্বর বৈশিষ্ট্যটি কোন দেশের সংবিধান থেকে ধার নেওয়া হয়েছে? ভারতের যে সংবিধানে যে এক নাগরিকত্বের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে ব্রিটেন। ব্রিটেনের সংবিধান থেকে এই এক নাগরিকত্বের বৈশিষ্ট্যটি নেওয়া হয়েছে। চলো আমরা এবার দেখে নিই কোন দেশ থেকে কী নেওয়া হয়েছে। দেখো, ব্রিটেন থেকে কী নেওয়া হয়েছে? সংসদীয় শাসন ব্যবস্থা, আইনের শাসন ও আইনের প্রণয়ন পদ্ধতি, এক নাগরিকত্বের ধারণা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, লোকসভার স্পিকার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং শক্তিশালী নিম্নকক্ষ, এগুলো কিন্তু গ্রেট ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। এছাড়াও যদি দেখি, আমেরিকা থেকে নেওয়া হয়েছে প্রস্তাবনা, সংসদের প্রস্তাবনা আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। মৌলিক অধিকার, বিচার ব্যবস্থার স্বাধীনতা, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি, রাজ্যসভার চেয়ারম্যান রূপে উপরাষ্ট্রপতি এবং অঙ্গরাজ্যের শাসন ব্যবস্থা, এগুলো নেওয়া হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে। সুইডেন থেকে নেওয়া হয়েছে লোকপাল বিল। দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে সংবিধান সংশোধন পদ্ধতি। এছাড়াও অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে যুগ্ম তালিকা, প্রস্তাবনা এবং যৌথ অধিবেশন, এগুলো অস্ট্রেলিয়া থেকে। জার্মানি থেকে নেওয়া হয়েছে জরুরি অবস্থা এবং জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার রদ। জাপান থেকে নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের কার্য পরিচালনার নিয়মাবলী। কানাডা থেকে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র ব্যবস্থা এবং শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি। সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য, পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং ন্যায় বিচার, মৌলিক কর্তব্য কিন্তু আসে। আয়ারল্যান্ডের থেকে নেওয়া হয়েছে রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য, বর্তমানে যেটা 12 জন রয়েছে ভারতে। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এবং রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, যেটা পার্ট 4 এবং অনুচ্ছেদ 36 থেকে 51-তে বলা রয়েছে। ঠিক আছে। আর ভারত শাসন আইন 1935 থেকে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থা এবং রাজ্যপাল। ঠিক আছে, চলো নেক্সট। নিচের কোনটি ফুলবিহীন এবং বীজবাহী উদ্ভিদের উদাহরণ? তো সঠিক উত্তর হবে জিমনোস্পার্ম। জিমনোস্পার্ম এর কিন্তু ফুল হয় না কিন্তু বীজ হয়, ফুল ফল হয় না কিন্তু বীজ উৎপাদন করে। একে নগ্নবীজীয় বলা হয়। জিমনোস্পার্মকে কিন্তু নগ্নবীজী উদ্ভিদও বলা হয়। ঠিক আছে, একে ফুল হয় না কিন্তু বীজ হয়। বীজবাহী ফুলবিহীন এবং বীজবাহী উদ্ভিদের উদাহরণ কোনটি? তো সঠিক উত্তর জিমনোস্পার্ম। আর জিমনোস্পার্মে কী বলা হয়? জিমনোস্পার্মে কিন্তু নগ্নবীজী উদ্ভিদও বলা হয়। পরবর্তী প্রশ্ন, হিমায়িত বা জমাট বাঁধা গ্যাস, শিলা এবং ধূলিকণায় মহাজাগতিক তুষার বল যা সূর্যকে প্রদক্ষিণ করে, সেটি কী নামে পরিচিত? হিমায়িত বা জমাট বাঁধা গ্যাস, শিলা, ধূলিকণার মহাজাগতিক তুষার বল যা সূর্যকে প্রদক্ষিণ করে, সেটি আমাদের কাছে কী নামে পরিচিত? তো সেটি কিন্তু আমাদের ধূমকেতু নামে পরিচিত। হ্যালির ধূমকেতু, পরীক্ষা আছে, হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়? তো হ্যালির ধূমকেতু কিন্তু 76 বছর পর দেখা যায়। শেষবার দেখা গিয়েছিল 1986 সালে, কিন্তু হ্যালির ধূমকেতু পৃথিবী থেকে দেখা গেছিলো এবং পরবর্তীতে দেখা যাবে 2062 সালে কিন্তু হ্যালির ধূমকেতু আবার দেখা যাবে। ঠিক আছে, চল নেক্সট। 2022 সালের অক্টোবরের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কতটি প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি কেন্দ্রের উদ্বোধন করেছেন? কয়টি প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি কেন্দ্রের উদ্বোধন করেছেন? তো
তো সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে প্রায় ৬০০টি, দেশ জুড়ে ৬০০টি কিষাণ সমৃদ্ধি কেন্দ্রের উদ্বোধন করেছেন অক্টোবর ২০২২-এর মধ্যে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ভারতের ত্রিপুরার ১৪ দেবতার পূজার পাশাপাশি পৃথিবী পরিষ্কার করার একটি ধর্মীয় উৎসব? ত্রিপুরার একটি বিখ্যাত উৎসব যেখানে ১৪ জন দেবতার পূজা করা হয় এবং পাশাপাশি কিন্তু পৃথিবী পরিষ্কার বা ময়লামুক্ত করা, ঠিক আছে, এই ধর্মীয় অনুষ্ঠানটিও হয়। তো কোন উৎসবটির কথা বলা হয়েছে? এখানে কিন্তু খারসি উৎসবের কথা বলা রয়েছে। খারসি উৎসব কিন্তু ত্রিপুরার একটি উৎসব। তো আমরা একটু এখন জেনে নিই বিভিন্ন রাজ্য এবং রাজ্যের সঙ্গে সম্পর্কিত পূজা অনুষ্ঠান। দেখো, ঝাড়খণ্ডের যে উৎসবগুলো পালন করা হয়, করম উৎসব, হোলি উৎসব, রোহিণী উৎসব, টুসু উৎসব। টুসু উৎসবটি ঝাড়খণ্ড এবং পশ্চিমবাংলায় কিন্তু অনুষ্ঠিত হয়। কর্ণাটকে মহীশূর দশেরা এবং উগাদি। উগাদি কেরালায় হচ্ছে ওনাম এবং বিশু। বিশু কিন্তু কেরালার নববর্ষের উৎসব। উগাদি কর্ণাটকের নববর্ষের উৎসব। মধ্যপ্রদেশের লোক রং উৎসব, তেজাজি উৎসব, খাজুরাও উৎসব। মেঘালয় দেখো নকরেম উৎসব, খাসিস উৎসব, ওয়াংলা উৎসব। মহারাষ্ট্রের গণেশ উৎসব এবং গুড়িপদ উৎসব। মণিপুরে যেসব উৎসব হয় তার মধ্যে ইয়াং ওসাং, পোরাগ, চাভাংকুর। মিজোরামে চাপারকুর উৎসব, এটা কিন্তু পরীক্ষায় আসে। নাগাল্যান্ড হর্নবিল উৎসব, এটা আসবেই তোমাদের এসএসসিতে, এবং মোয়া টুসু উৎসব। উড়িষ্যার রথযাত্রা, রাজা পর্ব এবং নুকাহাই। পাঞ্জাবের লোহরি এবং বৈশাখী। রাজস্থানের গঙ্গাগড়, তিজ এবং বুন্দি উৎসব। সিকিমে দেখো লোসার উৎসব এবং সাগাধা উৎসব। লোসার কিন্তু একটি তিব্বতীয় নববর্ষ উৎসব। তামিলনাড়ুতে পোঙ্গল উৎসব, থাইপুসম নাট্যাঞ্জল উৎসব। তেলেঙ্গানায় বোনালু উৎসব এবং বাতাকম্প উৎসব। ত্রিপুরায় খারচি পূজা। পশ্চিমবঙ্গে দুর্গা পূজা, কালী পূজা। উত্তরাঞ্চলে দেখো গঙ্গা দশেরা। উত্তরপ্রদেশে রামনবমী, গঙ্গা মহোৎসব, নবরাত্রি এবং খিচড়ি। দ্য হোয়াইট টাইগার বইটি কে লিখেছিলেন? দ্য হোয়াইট টাইগার বইটি লিখেছিলেন কে? তো সঠিক উত্তর হবে অরবিন্দ আদিগা। অরবিন্দ আদিগা এই হোয়াইট টাইগার বইটি লিখেছিলেন। পরবর্তী প্রশ্ন, 1857 সালে মহাবিদ্রোহের পর কোন মুঘল শাসককে ব্রিটিশরা উৎখাত করে বার্মায় নির্বাসনে পাঠিয়েছিলেন? 1857 সালে কোন মুঘল শাসককে? তো সঠিক উত্তর হবে দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে রেঙ্গুনে বা বার্মায় কিন্তু নির্বাসনে পাঠিয়েছিলেন। তো আমরা এখন জেনে নিই সিপাহী বিদ্রোহের সময় কোন বিপ্লবী কোথা থেকে নেতৃত্ব দিয়েছিলেন? মূলত ব্যারাকপুর থেকে যে নেতৃত্ব দিয়েছিলেন তিনি হচ্ছে মঙ্গল পাণ্ডে। মঙ্গল পাণ্ডে কিন্তু সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ। এছাড়াও দিল্লি থেকে দ্বিতীয় বাহাদুর শাহ জাফর এবং জেনারেল বখত খান, এবং দিল্লি থেকে আরেকজন নেতৃত্ব দিয়েছিলেন, তিনি হলেন হাকিম আহসানুল্লাহ। তিনি দ্বিতীয় বাহাদুর শাহের প্রধান উপদেষ্টা ছিলেন। এছাড়াও লখনৌ থেকে যে নেতৃত্ব দিয়েছিলেন তিনি হচ্ছেন বেগম হজরত মহল। এটা কিন্তু পরীক্ষা আসে, লখনৌ থেকে কে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া কানপুর থেকে নানা সাহেব তাঁতিয়া টোপি রাও সাহেব। ঝাঁসি থেকে রানী লক্ষ্মীবাই। এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো দেখে নেবে, নোট করে নেবে। এছাড়া বিহার থেকে কুনওয়ার সিং এবং অমর সিং। এলাহাবাদ থেকে মৌলবী লিয়াকত আলী। ফৌজাবাদ থেকে মৌলবী আহমদুল্লাহ। ফরুখাবাদ থেকে তুফজল খান। মুরাদাবাদ থেকে আব্দুল আলী খান। বেরেলি থেকে খান বাহাদুর খান। মন্দসর থেকে ফিরোজ শাহ। এতে বেরেলি থেকে এটা কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। চলো নেক্সট। নিম্নলিখিতগুলির মধ্যে কে সারা বিশ্বে ভারতনাট্যমের সম্রাজ্ঞী হিসেবে সমাদৃত হয়েছিলেন? ভারতনাট্যমের সম্রাজ্ঞী কাকে বলা হয়? তো সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে বালা সরস্বতী। তাঞ্জোর বালা সরস্বতী, টি বালা সরস্বতীকে বলা হয় ভারতনাট্যমের সম্রাজ্ঞী। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম সীমান্ত রয়েছে? তো ভারতের সঙ্গে দীর্ঘতম সীমানা রয়েছে কিন্তু বাংলাদেশের সঙ্গে কিন্তু ভারতের দীর্ঘতম সীমানা রয়েছে। কত কিমি? ভারতের সঙ্গে বাংলাদেশের প্রায় 4000
96 কিমি কিন্তু সীমান্ত আন্তর্জাতিক সীমানা রয়েছে। তার মধ্যে আসামের সঙ্গে আছে কত কিমি? আসামের সঙ্গে আছে 262 কিমি। যারা আসাম পরীক্ষা দেবে অবশ্যই দেখে নেবে। আসামে আছে 262 কিমি। ত্রিপুরার সঙ্গে আছে 856 কিমি এবং আমাদের বাংলার সঙ্গে আছে 2217 কিমি। এছাড়া চীনের সঙ্গে আছে কত কিমি দৈর্ঘ্য, সীমান্ত দৈর্ঘ্য? তো চীনের সঙ্গে আছে 3488 কিমি এবং পাকিস্তানের সঙ্গে আছে 3323 কিমি আন্তর্জাতিক সীমান্ত। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি হিন্দু যুদ্ধের দেবতা মুরুগানের আনুষ্ঠানিক পূজার সময় ভক্তদের দ্বারা সম্পাদিত হয়? মুরুগানের আনুষ্ঠানিক পূজা নিচের কোন উৎসবটি? তো সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে কাবাদিয়াত্তম। এটা কোন রাজ্যে পালন করা হয়? এই কাবাদিয়াত্তম এটা কিন্তু তামিলনাড়ুতে পালন করা হয়। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। তুলা চাষে হিমমুক্ত কতদিন লাগে? তুলা একটি খারিফ ফসলের উদাহরণ। কি ফসলের উদাহরণ? খারিফ ফসলের কিন্তু উদাহরণ এই তুলা। তো তুলা চাষে হিমমুক্ত কতদিন লাগে? তো সঠিক উত্তর হবে 210 দিন। 210 দিন লাগে। পরবর্তী প্রশ্ন 12 নম্বর। কোন দেশ 2022 সালে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল? 2022 সালে 18তম বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল কোন দেশ? তো সঠিক উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র 2022 সালে 18তম বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল। চল নেক্সট। নিম্নলিখিত ভিটামিনগুলোর মধ্যে কোন ভিটামিনটি দৃষ্টিশক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তো সঠিক উত্তর হবে ভিটামিন এ। ভিটামিন এ কিন্তু দৃষ্টিশক্তিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন সি স্কারবি রোগ হয়। ভিটামিন সি এর অভাবে কী হয়? স্কারবি রোগটি কিন্তু হয়। ভিটামিন বি অন কোন রোগটি হয়? বেরি রোগটি হয়। বেরি রোগটি হয় ভিটামিন বি অন। ভিটামিন ডি এর অভাবে কী হয়? রিকেট। পরবর্তী প্রশ্ন। পণ্ডিত রবিশঙ্করকে 1999 সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়। তিনি নিচের কোন যন্ত্রটি বাজিয়েছিলেন? ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান নাম কি? ভারতরত্ন। তো 1999 সালে রবিশঙ্করকে এই ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করা হয়। পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রটি বাজাতেন বা কোন বাদ্যযন্ত্র বাজিয়ে বিখ্যাত হয়েছেন? তো সঠিক উত্তর হবে সেতার। পণ্ডিত রবিশঙ্কর একজন সেতার বাদক। তো আমরা এখন জানব বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তি। দেখো, সারেঙ্গি বাদক শকুর খান, পণ্ডিত রামনারায়ণ, রমেশ মিশ্র, সুলতান খান, ওস্তাদ বিন্দা খান। সন্তুর শিবকুমার শর্মা এবং ভজন সপরি। সারদের সঙ্গে যুক্ত আলাউদ্দিন খান, আলী আকবর খান, আমজাদ আলী খান, বুদ্ধদেব দাশগুপ্ত, বাহাদুর খান, শরণ রানী এবং জারিনেশ শর্মা। সেতার পদক দেখো, পণ্ডিত রবিশঙ্কর, সাইদ পারভেন খান, বুদ্ধাদিত্য মুখার্জি, অনুষ্কা শঙ্কর, হরাশঙ্কর ভট্টাচার্য, নিখিল ব্যানার্জি, বিলায়েত খান এবং মুস্তাক আলী খান। সানাইয়ের সঙ্গে যুক্ত দেখো, সানাইয়ের সঙ্গে বিসমিল্লা খান, কৃষ্ণরাম চৌধুরী, আলী আহমেদ হোসেন। মৃদঙ্গম কেবি প্রসাদ, এস.বি. রাজারাও, উমায়লপুরম শিবরামন, পালঘাট মণি আয়ার, কারাইকুডি আর মণি, পালঘাট রঘু। রুদ্রবীণার সঙ্গে যুক্ত আসাদ আলী খান এবং মোহন বীণার সঙ্গে যুক্ত পণ্ডিত বিশ্বমোহন ভাট। বীণার সঙ্গে যুক্ত জিয়া উদ্দিন ডাগার, আইয়া গরিব শ্যামসুন্দরম, দেরায়ের স্বামী ওয়েঙ্গার, চিট্টি বাবু, ইমানি শঙ্কর শাস্ত্রী, ধনম্বল, কে আর কুমার স্বামী, সুন্দরম বালাচন্দ্র। বেহালার সঙ্গে যুক্ত এম.এস. গোপালকৃষ্ণন, শ্রীমতী এম. রাজারাম, এন.আর. মুরলীধরন, এম. চন্দ্রশেখর, ডি.জি. জগ, লালগুড়ি জয়রাম। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন।
পরিবারের দ্বারা প্রাপ্ত জাতীয় আয়কে কি বলা হয়? পরিবারের দ্বারা প্রাপ্ত জাতীয় আয়কে বলা হয় ব্যক্তিগত আয়। পরিবারের দ্বারা প্রাপ্ত জাতীয় আয়কে বলা হয় ব্যক্তিগত আয়। চলো নেক্সট। নিচের কোন নদীটি বঙ্গোপসাগরে মিলিত হয়নি? দেখো, পূর্ববাহী নদীগুলো সব বঙ্গোপসাগরে মিলিত হয়েছে এবং পশ্চিমবাহী নদীগুলো কিন্তু আরব সাগরে মিলেছে। তো নিচের কোনটি পূর্ববাহী নদী? তো মহানদী, যমুনা এবং কৃষ্ণা সবই কিন্তু পূর্ববাহী নদী। এখানে পশ্চিমবাহী নদীর তাপ্তি, তো সঠিক উত্তর হবে তাপ্তি বঙ্গোপসাগর মিলিত হয়নি। তো ভারতের পূর্ববাহী নদীগুলো কিন্তু সবই বঙ্গোপসাগরে পড়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, অশোক তার শিলালিপিতে উল্লেখিত বিষয়বস্তু অনুসারে মৌর্য সাম্রাজ্য কয়েকটি প্রধান রাজনৈতিক কেন্দ্র ছিল? অশোকের শিলালিপিতে উল্লেখিত অনুসারে মৌর্য সাম্রাজ্য কয়টি প্রধান রাজনৈতিক কেন্দ্র ছিল? তো সঠিক উত্তর হবে কয়টি? তো সঠিক উত্তর হবে 5টি। সঠিক উত্তর হবে 5টি। চলো নেক্সট। নিচের বিপ্লবীদের মধ্যে কে স্লোগান দিয়েছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব? কোন বিপ্লবীর এই স্লোগান? তো এটি দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু এই স্লোগানটি দিয়েছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। নেতাজি সুভাষচন্দ্র বসু 1938 সালে হরিপুরা কংগ্রেসের প্রথম সভাপতিত্ব হয়েছিলেন। ঠিক আছে, 1938 সালে হরিপুরা কংগ্রেসের কিন্তু সভাপতি নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, 5তম খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2022-এ হওয়ার কথা ছিল কিন্তু হয়েছে 2023-এ। এটি কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল? তো 5তম খেলো ইন্ডিয়া ইউথ গেমস অনুষ্ঠিত হয়েছিল মধ্যপ্রদেশে। কিন্তু 5তম খেলো ইন্ডিয়া ইউথ গেমস হয়েছিল। প্রথম খেলো ইন্ডিয়া ইউথ গেমস হয়েছিল কত সালে? 2018 সালে। 2018 সালে প্রথম নতুন দিল্লিতে কিন্তু এই খেলো ইন্ডিয়া ইউথ গেমস হয়েছিল 2018 সালে। আর 6তম খেলো ইন্ডিয়া ইউথ গেমস যেটি 2023-এ হওয়ার কথা ছিল কিন্তু হয়েছে 2024-এ। 19শে জানুয়ারি থেকে কিন্তু 6তম খেলো ইন্ডিয়া ইউথ গেমস হয়েছে। এবার খেলো ইন্ডিয়া ইউথ গেমসে সবচেয়ে বেশি পদক পেয়েছে মহারাষ্ট্র। আমি কিন্তু খেলো ইন্ডিয়া ইউথ গেমসের একটি ভিডিও তোমাদের করে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নেবে। মহারাষ্ট্র মোট এবছর 158টি কিন্তু পদক পেয়েছে। ঠিক আছে, 158টি কিন্তু পদক পেয়েছে এবছর। চলো নেক্সট। নিচের বিখ্যাত মন্দিরগুলোর মধ্যে কোনটি ভারতের আসামে অবস্থিত? দেখো, সোমনাথ মন্দির কোথায় অবস্থিত? গুজরাটে। বৃহদেশ্বর মন্দির তামিলনাড়ু। আর কামাখ্যা মন্দির কিন্তু এই কোথায়? অসমে। এই অম্বুবাচী, অসমের অম্বুবাচী উৎসব হয় না, এই অম্বুবাচী উৎসব কিন্তু এই কামাখ্যা মন্দিরে অনুষ্ঠিত হয়। চৌরি চৌরা ঘটনা কখন ঘটেছিল? কত সালে চৌরি চৌরা ঘটনাটি ঘটেছিল? তো সঠিক উত্তর হবে 1922 সালে কিন্তু চৌরি চৌরা ঘটনাটি ঘটেছিল। ঠিক আছে। পলি অটমিক ধনাত্মক আয়নগুলোর প্রায়শই সাধারণত নাম থাকে যা প্রত্যয় দিয়ে শেষ হয়। তো পলি অটমিক ধনাত্মক আয়নগুলির প্রায়শই সাধারণ নাম থাকে যা কী দিয়ে শেষ হয়? আম। পরবর্তী প্রশ্ন, বর্তমানে ভারতে আদমশুমারি করা হয় যা কত সালের আদমশুমারি আইন অনুযায়ী হয়? তো বর্তমানে ভারতের শেষ আদমশুমারি হয়েছে 2011 সালে। 2011 সালের পর কিন্তু আর আদমশুমারি হয়নি। তো যে আদমশুমারি হয় সেটা কোন বছরের আদমশুমারি আইন অনুসারে? তো এটা কিন্তু 1948 সালের আদমশুমারি আইন অনুসারে। বর্তমানে যে আদমশুমারি করা হয় সেটা হচ্ছে 1948 সালের আদমশুমারি অনুসারে। চলো নেক্সট। সর্বাধিক কতজন সদস্যকে ভারতের রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যসভার সদস্য হওয়ার জন্য মনোনীত করেন? রাজ্যসভার সর্বাধিক আসন সংখ্যা কয়টি? 250টি। সর্বাধিক 250টি, তাই তো। তার মধ্যে রাষ্ট্রপতি কর্তৃক কতজন? 12 জন। সঠিক উত্তর হবে 12 জন।
12 জন কিন্তু রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন, আর বাকি 238 জন কিন্তু নির্বাচিত হয়। তো বর্তমানে ভারতীয় রাজ্যসভায় কতজন সদস্য রয়েছে? তো 245 জন সদস্য রয়েছে, তার মধ্যে 233 জন নির্বাচিত এবং 12 জন রাষ্ট্রপতি মনোনীত। শেষ প্রশ্ন, জুভেনাইল জাস্টিস সংশোধনী বিল 2021 জুভেনাইল জাস্টিস আইন কত সংশোধন করতে চায়? তো এটি করতে চায় 2015 সালের। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।